বাবুকে নিয়ে ভিতরে যাও। প্লিজ আমাকে তুমি মাফ করে দাও না প্লিজ। 15 লাখ টাকার হিসাব বুঝে খারাপ। আমাকে মাফ করে দাও প্লিজ। আমার কথা শোনো, ও তো একটা টাউট। ওই 15 লাখ টাকা না দেওয়ার জন্য তোমার সাথে এটা করছে। আর শোনো, আমি এই টাকার আশা ছেড়ে দিচ্ছি, কিন্তু তোমাকে কথা দিতে হবে। আমাকে তুমি মাফ করে দাও, আমি আর জীবনেও কখনো এরকম ভুল করবো না। প্লিজ একটু বোঝার চেষ্টা করো না প্লিজ, আমাকে মাফ করে দাও না প্লিজ। ছোট্ট জীবনের এই সময়টুকুতেই সামিউল পূর্ণাঙ্গ রূপে পেয়েছিল তার মাকে, কিন্তু সেই প্রাপ্তিটুকু খুব বেশি দিন স্থায়ী হয়নি সামিউলের ভাগ্যে। আমি তোমার ছাড়া বাঁচব না এসা না জান। আচ্ছা আমি কই তুমি জানো? আমি এখন রেল লাইনে বয়ে রয়েছি। খোদার কসম আমি রেলের তলে মাথা দেবো। প্লিজ প্লিজ তুমি এইভাবে না না, তুমি এই কথা কে কও? তুমি তুমি আসো, নিজে আইসা আমার গলা টিপা মেরে থুয়ে যাও, এটাই আমার লেখা ভালো হইবে। কি করবো আমি তোমার জন্য বাঁচতেছি না, তুমি করছো আমার। প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি তোমার ছাড়া বাঁচব না, খোদার কসম আমি তোমার ছাড়া বাঁচব না। আমি মরে যাবো, আমার কিচ্ছু ভালো লাগে না। আমি তোমার ছাড়া বাঁচব না, একটু বোঝার চেষ্টা করো এসা প্লিজ প্লিজ। কি এক অজানা টানে বাক্যকে কখনোই উপেক্ষা করতে পারেনি এশা। বাক্য যতবারই দূরে সরে গিয়ে আবার এশার কাছে আসতে চেয়েছে, ততবারই এশা যেন উন্মুখ ছিল বাক্যকে ফিরে পাবার। সমাজ, সংসার, সন্তান, লোকলজ্জা কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি এশার সামনে। অপরাধী যখন অপরাধ করে, তখন মস্তিষ্কের সবগুলো নিউরনের কার্যক্ষমতা বোধ হয় একমুখী হয়ে যায়। বিবেক বন্দী থাকে ঘটনার মায়াজালে। উচ্চশিক্ষিত এশা আর অল্প শিক্ষিত ধুরন্ধর বাক্যর প্রেমের ঘটনা দেখে এরকমই মনে হয়। এবার এশার জীবনে বাক্য আসে সুনামির মতো করে। এশাও প্রস্তুত নিজেকে ভাসিয়ে দেবার জন্য। এশা চলো না, আমার বিয়ে করে ফেলাই। তোমার ছাড়া আমি আর এক সেকেন্ডও থাকতে পারতেছি না। বিয়ে করলে তুমি সংসার চালাবা কিভাবে? ব্যবসা করুন এশা, তুমি আর কিছু টাকা দাও, দেখো আমি সব কিছু ম্যানেজ করে ফেলাম। এশা আমার নিজেকে সংসার হইব, সারাদিন রাত খালি তুমি আর আমি, খালি করার টাকা দরকার। টাকা তো তুমি সাথে আর বাচ্চার পিছনে খরচ করো। এই যে তোমার মাথায় হাত রেখে কসম করতেছি, টাকা আমি আর উল্টা পাল্টা কামে খরচ করবো না। খোদার কসম না, আমি সাথীরে তালাক দিব। দেখো কথাবার্তা সব ফাইনাল, আমি একটা প্লাস্টিক ফ্যাক্টরি দিব, খালি করে টাকা দরকার। কত টাকা লাগবে? তোমার কাছে কত আছে? 5 লাখ টাকা হবে না? 5 লাখ টাকা তো কিছু হইব না এসে, আরো টাকা দরকার। তাহলে রাজবাড়িতে আমার নামে 26% জায়গা আছে, দেখো না ওটা বেচা যায় কিনা। তুমি জমি বলে কেমন করে? সামিরের আব্বা আমার গিফট করছে। ও তুমি দেখো এটা বেচা যায় কিনা। আচ্ছা দেখি, আমি লোক লাগাইতেছি। বেঁচে যাবো না কা, 100 বার বেঁচে যাইব। সত্যি? খালি কাগজটা লেগা, নাহলে তো আজকে এই জমি রেজিস্ট্রি করে দিয়া ক্যাশ টাকাটা হাতে নিতে পারতাম। আরে তুমি টেনশন করো না, 2-3 দিনের মধ্যেই আমি কাগজটা জোগাড় করে ফেলবো। আর তাছাড়া পার্টি তো রেডি, কাগজটা হাতে আসলে আমরা রেজিস্ট্রি করে দেবো, আর তখন টাকাও আমার হাতে চলে আসবে, ব্যাস। কিন্তু জানো আমার না খুব আফসোস লাগতেছে, 80 লাখ টাকার জমি মাত্র 35 লাখ টাকা আমরা বিক্রি করতেছি। দূর, এটা নিয়ে তুমি চিন্তা করো না, এর চেয়ে বড় জমি তোমার আমি কিনে দেবো। আচ্ছা শোনো, আমরা কোথায় বাসা নিব? তুমি যে জায়গা বলো সেইখানে। ঢাকার বাইরে হলে অনেক ভালো হয়। ঢাকা শহরের বাইরে? কই, চিটাগাং? আচ্ছা ঠিক আছে, সেটা পরে ভাবা যাবে। শামিল কিন্তু আমাদের সাথে থাকবে, তুমিও অযত্ন করবা না, ওরে আমরা ভালো একটা স্কুলে ভর্তি করে দেবো। অবশ্যই, তুমি টেনশন করতেছো কেন? আচ্ছা সামিউল তোমার ছেলে আমার ছেলে না? সামিউলরে আমি আমার নিজের ছেলের চেয়েও বেশি ভালোবাসি, ওরে ভালো স্কুলে ভর্তি করাই দিব, ঠিক আছে?
সব দায়িত্ব আমার। ওকে, খুশি? ঘটনার এ পর্যায়ে সামিউল হত্যার পুরো তদন্ত বাক্কু নির্ভর হয়ে পড়ে। সামিউল খুন হওয়ার পর থেকে নিখোঁজ বাক্কু। গুরুত্ব বুঝে বাক্কু গ্রেফতার অভিযানের দায়িত্ব দেওয়া হয় র্যাবের গোয়েন্দা বিভাগকে। ভাই আচ্ছা, ভাই 3টা চা দেন। চা কেমন বাক্কু ভাই? স্যার আমি সত্যি কথা কইতাছি স্যার, আমারে মারেন না স্যার, সব সত্যি কথা কইতাছি। সত্যি বলবি? হ্যাঁ স্যার, সব সত্যি কইতাছি স্যার। বল স্যার, সামিউল সেদিন রাস্তা দিয়ে খেলাধুলা করে আইতাছিল স্যার, তারপর এই যে সামিউল, নাও চিপস। থ্যাংক ইউ। কেমন আছো বাবা? ভালো আছি। চলো আমরা একটু ঘুরে আসি। হ্যাঁ দেখো আমি এখানে উঠবো। উঠবা? আচ্ছা। সামিউল বাবা, কি? তোমার আম্মা ফোন করছিল। তোমার আম্মার সাথে তোমার আব্বার ঝগড়া হয়েছে, বুঝছো? তোমার আম্মা চিটাং চলে গেছে, আমারে বলছে তোমার চিটাং নিয়ে যেতে। তুই আমাকে চিকেন নিয়ে যাবা? ও খুব মজা হবে। এই ঠিক আছে, চলো আমরা যাই। চলো। আল্লাহ দেখো ঘুরি। বসো বাবা। বাচ্চাটা কে? আমার বাইক না দোস্ত। হ্যাঁ বল। আমি তো তোর বাবির লাগে ঝগড়া করে বাসাতে বাইরে বসছি। বাইক নাই ছিল বেড়াইতে আর ওইলে আইছি। দোস্ত তোর বাসায় রাত্রে একটু থাকা যাবো? বাসায় তো তোর ভাবি আছে, বাচ্চা আছে, আর আমার তো শিপমেন্টে একটু ঝামেলা যাচ্ছে। আমার 3 দিন এখানে থাকতে হবে। অফিসে থাকতে পারবি? দোস্ত তাহলে তোর অফিসেই থাকি। আচ্ছা ঠিক আছে, কি করা যায় দেখি। আমি একটু ফ্যাক্টরি ঘুরে আসি, তুই থাক। বাক্কু বাবা ঠিক তাড়াতাড়ি যাবো না? যাবো বাবা, কালকে সকালে যাবা। ট্রেন তো কাল সকালে। না আমি মার কাছে যাবো। আচ্ছা ঠিক আছে যাবা। তোমার মা তো চিটাগাং, কালকে সকালে নিয়ে যাব, ঠিক আছে? তুই আমাকে এখন নিয়ে চলো। আচ্ছা শোনো, এই জায়গায় কম্পিউটারে গেম আছে, গেমস খেলবা? সত্যি? ঠিক আছে, তোমার কম্পিউটারে গেমস দিয়ে দেবো। ওকে লক্ষ্মী।
আমরা কোথায় যাচ্ছি? আমরা বাসায় চলে যেতেছি বাবা। কেন? তোমার আম্মু ফোন করছিল, সে চিটাগাং থেকে চলে আসছে। কখন আসছে? এই তো সকালে। ভাই বস্তা আছে? কত? 50 টাকা। বাবা বস্তা দিয়ে কি করবা? বস্তা? তোমার এক বস্তা খেলনা কিনে দেবো বাবা। সত্যি? হ্যাঁ। তুমি খুব ভালো। সামিল, কি খাবা বাবা? আমি চকলেট খাবো। চকলেট তো এখানে পাওয়া যাবে না বাবা, তুমি পেস্ট্রি খাও। আচ্ছা। বাবা পেস্ট্রি আছে? না পেস্ট্রি নেই, ফ্রুট কেক হবে। আচ্ছা ঠিক আছে, একটা ফ্রুট কেক দেন আর 2টা জুস দেন। ফ্যামিলি জুস দিতে দেন। খাও। দাঁড়াও দাঁড়াও, আমি তোমারে দিচ্ছি। না বাবা, খাও, জুস খাও বাবা। বাবা আমার ঘুম পাচ্ছে। ঘুম পেতেছে? আচ্ছা ঠিক আছে, তুমি আমার এখানে ঘুমাও।
বস্তা দিয়ে কি করবা? বস্তা তোমার এক বস্তা খেলনা কিনে দেবো বাবা। দোস্তি দোস্তি হ্যাঁ। খুব ভালো খুব ভালো খুব ভালো। কেন? কোন স্বার্থের কারণে? কি অপরাধে খুন হতে হলো সামিউলকে? এ প্রশ্নের কোনো সদুত্তর পাওয়া যায়নি বাক্কু কিংবা এশার কাছে। সামিউল জানে না তার অপরাধ। সামিউল শিকার হয়েছে বাক্কুর মতো বেকার, নেশাখোর, ভণ্ড প্রেমিকের, যে আসলে গ্রাস করতে চেয়েছিল এশার সবকিছু। আর এশা মা নামের কলঙ্ক বললেও বোধহয় কলঙ্ককে অপবাদ দেওয়া হবে। অথচ সন্তানের জন্য পৃথিবীতে মায়ের কোলই হচ্ছে সর্বোচ্চ নিরাপদ স্থান। যে শিশুটির আজ দুরন্ত আবেগে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ার কথা, সেই শিশুটি কেন আজ এসব অমানুষদের জন্য অতীত হয়ে যাবে? যে শিশুটির চোখে আগামীর স্বপ্ন দেখব আমরা, সেই শিশুটির চোখ কেন কবরের মাটি কুড়ে কুড়ে খাবে? যে শিশুটি বাবার কাছে নিত্য নতুন বায়না ধরার কথা, সেই শিশুটি কেন আজ প্রলাপের বাক্যে পরিণত হবে? বাবার কাঁধে সন্তানের লাশ হলো এ পৃথিবীর সব থেকে ভারী বস্তু। 6 বছরের শিশু সামিউল এখনই কেন লাশ হয়ে বাবার কাঁধে উঠবে? আমাদের তথাকথিত সামাজিক পারিবারিক ঠুনকো নীতিবোধ কি এর জন্য কিছুটা দায়ী নয়? যারা স্বামী স্ত্রী তাদের কাছে বিনীত অনুরোধ, দয়া করে মনের বিরুদ্ধে সংসার খেলাটা খেলবেন না। যদি সংসার আর সন্তানের প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা অনুভব করেন, তাহলে আর সবকিছু বাদ দিয়ে সংসার করুন, সন্তানকে সময় দিন। আর না হলে পারস্পরিক সম্মতিতে আলাদা হয়ে যান। এতে হয়তো একটি অসুখী পরিবারের ভাঙন রোধ করা যাবে না, কিন্তু সামিউলের মতন সুন্দর নিষ্পাপ শিশুদের মৃত্যুটা তো রোধ করা যাবে। আগামী স্বপ্নকে আমরা মরে যেতে দিতে পারি না। এ দায়িত্ব আমার, আপনার, সকলের। ব্যক্তিগত প্রতিবাদ অথবা শুধুমাত্র সরকারি প্রচেষ্টায় এদেশের সকল প্রকার অপরাধ নির্মূল করা সম্ভব নয়। একটু সচেতনতা, আইনি পরামর্শ এবং সঠিক অনুসন্ধান থাকলেই হয়তো এদেশের বেশিরভাগ সামাজিক অপরাধ নির্মূল করা সম্ভব হতো। বাংলাদেশে এই প্রথম কার্যক্রম শুরু করেছে বেসরকারি অনুসন্ধানী সংস্থা হেল্প দি বাংলাদেশ, যে সংস্থাটি প্রাক্তন পদস্থ সামরিক, পুলিশ, আইনজীবী ও অভিজ্ঞ পরামর্শক দ্বারা পরিচালিত। সঠিক আইনি ও সামাজিক সমস্যা সমাধান এবং পরামর্শের জন্য সুধী দর্শক, আপনারাও সহযোগিতা নিতে পারেন হেল্প দি বাংলাদেশের। ক্রাইম স্টোরি, আপনার, আমার, বিবেক, আমাদের সমাজের আয়না। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই বিদায়।